আজ আমি তোমাদের কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন এই কবিতাটি সবিস্তারে আলোচনা করব। তবে কবিতাটি আলোচনার পূর্বে আমি কবিতাটি সম্পর্কে এবং কবি সম্পর্কে দু চারটি কথা বলবো। কবি পাবলো নেরুদা এটা কবির ছদ্মনাম। কবির আসল নাম হচ্ছেন নেপতালি রিকার্দো রেয়াস বাসোয়ালদো। কবি একজন স্প্যানিশ কবি এবং ছদ্মনাম নিয়েই তিনি কবিতাটি লিখেছেন। আর কবি নবারুণ ভট্টাচার্য তার বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থে এই স্প্যানিশ ভাষায় লেখা কবিতাটিকে বাংলায় অনুবাদ করে লিপিবদ্ধ করেছেন। কবিতাটির পটভূমি হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ চলাকালীন কবিকে যুদ্ধের ডাকে তার গৃহ, তার দেশ ছেড়ে চলে যেতে হয়েছে দূর বহু দূরে যুদ্ধের ময়দানে। আর সেই পরিপ্রেক্ষিতেই কবি কবিতাটি লিপিবদ্ধ করেছেন। তো এখন আমরা কবিতাটি পড়ব এবং তার লাইন ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব। কি বলছে? আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ কবি এখানে তাকে বলতে তার প্রেয়সীকে বুঝিয়েছেন, যাকে কবি অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছে তার ঘরের দরজায়। এবং কবি চলে গেছেন দূর দূরে। এখানে দূর দূরে শব্দটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন তিনি কিন্তু বহু দূরে চলে গেছেন, অনেক অনেক দূরে চলে গেছেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। অর্থাৎ এখানে সে বলতে কবির প্রেয়সীকে বোঝানো হয়েছে। তিনি জানতেন না এই যে কবি চলে গেছেন তিনি আর কখনো ফিরে আসবেন না। অর্থাৎ এটাই তার শেষ চলে যাওয়া। কারণ আমরা সবাই জানি যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসা যায় কি না যায় সেটা কেউ নিশ্চিত বলতে পারে না। যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে অনেকেই শহীদ হয়, আবার অনেকেই মাতৃভূমিতে ফিরে আসেন। তবে কবির হয়তো বোধ জেগেছে বা মনে হয়েছে তিনি আর কখনো ফিরে আসবেন না, তাই এই লাইনটা বলেছেন। তারপরে কি বলছে? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। নান বলতে বোঝায় খ্রিস্টান ধর্মাবলম্বী সন্ন্যাসিনীকে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এই দুটো লাইন একটু লক্ষ্য করো। কি বলছে? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। অর্থাৎ প্রাত্যহিক নিয়মে সময় চলতে লাগলো, সুস্থ স্বাভাবিকভাবেই দিন কাটতে লাগলো। এইভাবেই একটা সপ্তাহ কেটে গেল এবং একটা বছরও কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তো এইভাবে প্রাত্যহিক নিয়মে, প্রকৃতির নিয়মে সময় তার মতো কেটে যেতে লাগলো। এবং এই সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কবির যে বাড়ি, যেখানে তিনি বসবাস করতেন, সেখানে যাতায়াতের পথে যে রাস্তাটা ছিল দীর্ঘদিন তার অবর্তমানে সেই রাস্তায়
ঘাস জন্মেছে। কবির যেহেতু এখন আনাগোনা নেই তার বাড়িতে, তাই তাকে ঘিরে যে সমস্ত স্মৃতিচিহ্ন ছিল, পায়ের দাগ, সেটাও কিন্তু সময়ের সাথে সাথে মুছে গেছে। বৃষ্টিতে তার সমস্ত চিহ্ন, পায়ের দাগ, সমস্ত কিছুই মুছে দিয়েছে। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছেন কবি যে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, সময়ের সাথে সাথে সমস্ত কিছুই বিলীন হয়ে যায়। তো সময়ও কাটছে এবং সেই সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কবির সমস্ত চিহ্নই ধীরে 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 মুছে গেছে। তারপরে কি বলছে, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। পাথরের যেমন একটা ভার আছে, একটার পর একটা যতই সেগুলো চাপানো যায় তার ভারগুলোও বাড়তে থাকে। এখানে কবির প্রেয়সীর দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষা, এই প্রতীক্ষার জন্য যত সময় যেতে লাগলো, তার সেই সমস্ত স্মৃতি, সেই সমস্ত কষ্ট, সেই সমস্ত বেদনাগুলো সেই পাথরের মতো সময়ের সাথে সাথে বেড়ে যেতে লাগলো, সেগুলো বোঝার মতো বাড়তে লাগলো এবং তার মাথার উপরে সেটা নেমে আসলো। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এদিকে সময় নামক এক বোঝা, যা কবির প্রেয়সীকে বেদনায় দগ্ধ করছে, তার পাশাপাশি সেখানে নেমে এসেছে যুদ্ধের এক ভয়াবহ থাবা। এবং এই রক্তক্ষয়ী যুদ্ধ আগ্নেয় পাহাড়ের মতো, যেমন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়, সেই অগ্ন্যুৎপাতের লাভায় সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক এই যুদ্ধটাও সেই ভয়াবহতায় যেন আগ্নেয় পাহাড়ের মতো সমান। যুদ্ধের ভয়াবহতা বোঝানোর জন্যই কবি এই দুটো লাইন ব্যবহার করেছেন। তারপর কি বলছে, শিশু আর বাড়িরা খুন হলো। এখানে একটু বোঝার আছে। শিশু, শিশু বলতে কাদের বোঝায়? শিশু হচ্ছে আমাদের ভবিষ্যৎ, যাদের ঘিরে আমাদের আশা ভরসা, যাদের ঘিরে আমাদের ভবিষ্যৎ আবর্তিত হয়, সেই শিশুরা খুন হলো। আর খুন হলো কারা? বাড়িরা। অর্থাৎ বাড়ি বলতে আমাদের আশ্রয়স্থল, শান্তিতে সময় কাটানোর স্থল। এই যুদ্ধ এসে সমস্ত কিছুই খুন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে আমাদের যেমন ভবিষ্যৎকে খুন করেছে, তেমনি আমাদের নিরাপদ শান্তির আশ্রয়, বাড়িঘর, সেগুলোকেও খুন করেছে, অর্থাৎ ধ্বংস করে দিয়েছে। সেই মেয়েটির মৃত্যু হলো না। এত দুর্যোগ, এত কষ্ট, এত প্রাণহানি, যুদ্ধ, সমস্ত প্রকোপের মধ্যেও সেই মেয়েটির কিন্তু মৃত্যু হয়নি। সে ঠাই কবির জন্য অপেক্ষা করছে। তারপরে কি বলছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবে ছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা স্বপ্ন দেখতে পারল না। ভালো করে লক্ষ্য করো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, এরপর সমস্ত সমতলে আগুন ধরে গেছে। শান্ত হলুদ দেবতারা, শান্ত হলুদ দেবতারা, লাইনটা একটু খেয়াল করতে হবে। এখানে শান্ত বলতে যারা 1000 বছর ধরে ধ্যানে মগ্ন ছিল, সেই সমস্ত দেবতাদের কথা বলা হয়েছে। এর পাশাপাশি হলুদ,
এই শব্দের দ্বারাও কিন্তু সেই সমস্ত দেবতাদের প্রাচীনত্বকে বোঝাচ্ছে। অর্থাৎ হলুদ এই চিহ্নের দ্বারা, এই রঙের দ্বারা প্রাচীনত্বকেই নির্দেশ করছে এখানে। অর্থাৎ দেবতারা কিন্তু দু একদিনের নয়, তারা বহু বহু প্রাচীন দিনের। পরের লাইনে সেটা পরিষ্কার করে দিয়েছে, হাজার হাজার বছর ধরে তারা ধ্যানে মগ্ন ছিল। সেই সমস্ত ধ্যানে মগ্ন থাকা দেবতারা, তারা তাদের যে আশ্রয়স্থল মন্দির, সেখান থেকে উল্টে পড়ল এবং টুকরো টুকরো হয়ে গেল। তারা আর স্বপ্ন দেখাতে পারল না। এখানে কিন্তু কবি একটু ব্যঙ্গ করেছেন দেবতাদের সম্পর্কে। অর্থাৎ দেবতারা স্বপ্ন দেখতে পারল না, অর্থাৎ তারা মানুষের মধ্যে বিশ্বাস জাগাতে পারল না। এই প্রসঙ্গে বলি, যখন আমরা খুব দুঃখ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করি সময়টাকে, আমাদের মন খারাপ থাকে, আমাদের মন বিভিন্ন ভারে ভারাক্রান্ত থাকে, তখন আমরা শান্তির জন্য ভগবানের কাছে আশ্রয় নিই। তার কাছে আমাদের মনের সমস্ত দুঃখ, গ্লানি, কষ্ট জানিয়ে আমরা যেন মনে শান্তি পাই। যাদের কাছে গিয়ে আমরা শান্তি পাই, এখানে কবি বলছেন সেই সমস্ত দেবতারাই তারা নিজেদেরই বাঁচাতে পারেননি, নিজেদেরকেই স্বপ্ন দেখাতে পারেননি, তাহলে তারা কি করে আর 5 জন সাধারণ মানুষকে স্বপ্ন দেখায়? অর্থাৎ তারা সাধারণ মানুষের মধ্যে স্বপ্ন জাগাতে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধ নামক ভয়াবহ পরিস্থিতিতে তারা নিজেদেরকেও বাঁচাতে পারেননি, আপামর জনসাধারণকেও কিন্তু কোনোরূপ স্বপ্ন বা আশা ভরসা দেখাতে পারেননি। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এর পাশাপাশি কবি বলছেন যে কবির যে স্বপ্নের বাড়ি, যে সুন্দর সাজানো তার মিষ্টি বাড়ি, যেখানে কবি তার জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছেন, তার শৈশব কৈশোর তিনি অতিবাহিত করেছেন, সেই সুন্দর মিষ্টি বাড়ি, সেই বারান্দা, আর যেখানে কবি তার ঝুলন্ত বিছানায় অনেকটাই সময় কাটিয়েছেন, তার বাড়িটা সাজানো রয়েছে বিভিন্ন রকমের গোলাপ গাছ দিয়ে, আর তার করতলের মতো পাতা, যে চিমনি, জল তরঙ্গ, তার সেই শখের বাড়িটা যুদ্ধের ভয়াবহতায় সমস্তই ধ্বংস হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং আগুনে জ্বলে গেছে। তার স্বাদের বাড়ি, স্বপ্নের বাড়ি, সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। এখানে কবি বলছেন যে যেখানে আগে শহর ছিল, মানুষের কোলাহল ছিল, লোকজনের আনাগোনা ছিল সব সময়, প্রাণ চঞ্চলতার একটা আভাস ছিল, আজ সেখানে কিন্তু শুধুই শূন্যতা। সেখানে ছড়িয়ে রয়েছে ধ্বংসের কিছু নমুনা, বিপর্যয়ের কিছু নমুনা। সেগুলো কি? কাঠ কয়লা, অর্থাৎ আগুন ধরে গেছে, তার নিশানা স্বরূপ পড়ে রয়েছে পোড়া কাঠ কয়লা, দোমড়ানো লোহা, আর মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। অর্থাৎ সেই শহরের যে স্থাপত্য, যে ভাস্কর্য, যে বাড়িঘর, সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে, জ্বলে গেছে, পুড়ে গেছে। আর সেই সমস্ত ভাস্কর্য, মূর্তির মাথাগুলো দেহ থেকে আলাদা হয়ে বিভৎস চেহারা ধারণ করেছে। আর কি বলছেন কবি? রক্তের একটা কালো দাগ, অর্থাৎ শহরে থাকা সমস্ত মানুষজন খুন হয়েছে, তাদের রক্তে অলিগলি, রাস্তাঘাট সমস্তই রাঙিয়ে গেছে এবং সময়ের সাথে সাথে সেই রক্তগুলো জমাট বেঁধে কালো কালো ছোপের বা দাগের চেহারা নিয়েছে।
আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ কবির সেই প্রেয়সী, সে কিন্তু কবির জন্য ঠায় দাঁড়িয়ে রয়েছে, তার অপেক্ষায় সে অপেক্ষমান। তার এই প্রতীক্ষার, তার এই কবির জন্য অপেক্ষা করার কোনো সময়সীমা নেই। সে তার প্রিয়জনের জন্য, প্রিয় মানুষের জন্য এত দুঃখ, এত কষ্ট, এত ভয়াবহতা, এত ধ্বংসের লীলার মধ্যেও সে কিন্তু ঠায় কবির জন্য অপেক্ষা করছেন। এখানে আমরা আর একটা কথা বলতে পারি যে এখানে মেয়েটি বলতে কিন্তু শুধুই কবির প্রেয়সী না, তার মাতৃভূমিও। মা যেমন তার সন্তানের জন্য অপেক্ষা করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তার দীর্ঘ অপেক্ষা তার সন্তানের জন্য সেটা কখনো মলিন হয় না। তিনি ঠায় অপেক্ষা করতে পারেন তার সন্তানের আশায়। আমাদের মাতৃভূমিও ঠিক প্রত্যেকটা সন্তানের জন্য অপেক্ষা করে। তো এখানে মেয়েটি বলতে শুধু কবির প্রেয়সী নয়, তার মাতৃভূমিকেও বুঝিয়েছেন। তো কবিতাটির ব্যাখ্যা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। যদি কোনোরূপ প্রশ্ন থাকে, কোনো লাইনে কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানিও। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। পরের দিন অন্য একটা ক্লাস নিয়ে আসবো। তত সময় ভালো থেকো, সাবধানে থেকো।